নমস্কার, আশা করছি সকলেই ভালো আছো। আর আমি তোমাদের সাথে বিশ্বজিৎ পাল, আর তোমরা দেখছো এডুকেশন গ্রাউন্ড বাংলা চ্যানেল। তো গত সপ্তাহে তোমাদের যে 25 থেকে 31 তারিখ অব্দি ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হয়নি, তো আমি সেই 25 থেকে 31 তারিখ অব্দি পর্যন্ত যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো রয়েছে সেখান থেকে বিশেষ বিশেষ যেগুলো গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলো রয়েছে সেগুলো নিয়ে তোমাদের সাথে আজকে এই ভিডিওতে এসেছি। আর এই টপিক গুলো নিয়ে তোমাদের সাথে আলোচনাও করব। তো অবশ্যই টপিকে চলে যাওয়ার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে এই ভিডিওতে নতুন এসেছো এবং তো আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছো এবং ভিডিও দেখো প্রতিনিয়ত, তাদের কাছে আমার রিকোয়েস্ট এই যে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে দেওয়া বেল আইকন রয়েছে সেখানে গিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবে, যাতে কি হবে পরবর্তী সকল যত ভিডিও আসবে সেগুলো নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। আর তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করবে যাতে তারাও এই ভিডিও থেকে লাভবান হয়, এবং অবশ্যই ভিডিও শেষে একটি লাইক করে দেবে। এইসব ইনিশিয়েটিভ গুলো তোমাদের জন্য কি সম্পূর্ণ ফ্রি, কিন্তু এগুলো কি করবে আমাদের পরবর্তীতে ভিডিও আরো সুন্দরভাবে তৈরি করতে আরো উৎসাহ যোগাবে। ঠিক আছে, তো চলো পরবর্তী আমরা প্রথমে আজকের টপিকে চলে যাচ্ছি। কি বলেছে আজকের টপিকে? দেখো আমাদের ফার্স্ট টপিক কি বলেছে, ন্যাশনাল ট্যুরিজম ডে 25শে জানুয়ারি প্রতি বছর পালন করা হয়। এটা 2024-এর ন্যাশনাল ট্যুরিজম ডে। প্রথম আয়োজিত হয়েছিল কত সালে? 1948 সালে। আর এটা থিম এই বছরের হচ্ছে সাস্টেনেবল জার্নিস আর টাইমলেস মেমোরিজ। 15.3% ভারতীয় এমপ্লয়ি এই ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে বর্তমানে কাজ করছে। তাহলে কি ট্যুরিজম ইন্ডাস্ট্রি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের যে বেকারদের আছে সেখানেও একটি এমপ্লয়ি একটি কর্মক্ষেত্র তৈরি করতেও সাহায্য করে। 15.3% ভারতীয় এখানে কাজ করেন। ঠিক আছে, ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে। আর থিমটা তোমার মনে রাখবে, সাস্টেনেবল জার্নিস টাইমলেস মেমোরিজ। আর প্রথম হচ্ছিল 1948 সালে। এটা মেইনলি এই দিনটিকে পালন করা হয় কি, ভারতের ট্যুরিজমকে আরো বুস্ট করার জন্য। ঠিক আছে, ট্যুরিজমের ক্ষেত্রে নানান দিক দিয়ে ট্যুরিজমকে আরো উন্নত করার ক্ষেত্রেও এটি কি করবে, আরো উৎসাহ যোগাবে মানুষদের মধ্যে। তো এই জন্যই ন্যাশনাল ট্যুরিজম ডে প্রতি বছর 25শে জানুয়ারি দিনটিকে পালন করা হয়। তারপর পরবর্তী টপিকে বলেছে কি, দি এয়ারফোর্স অফ ইন্ডিয়া, এয়ারফোর্স যে রয়েছে ভারতের, আর এবং ইউএই এবং ফ্রান্স সবাই মিলে একসাথে কি করছে, সবার আর কি এয়ারফোর্স মিলে একসাথে একটি এয়ার কমব্যাট এক্সারসাইজ ডিজার্ট কিং চালু করেছে। কোথায়? অ্যারাবিয়ান সি ওপর 23শে জানুয়ারি 2024-এ। ভারতীয় এয়ারফোর্স তাদের অপারেটেড করছে কোথা থেকে? তাদের বেস ওয়েস্ট কোস্ট বেস থেকে। আর ফ্রান্স আর ইউএই অপারেট করছে, ফ্রান্স আর ইউএই কোথা থেকে অপারেট করছে? তাদের আল দাফরা এয়ারবেস থেকে। তা এরা বিভিন্ন ভারতীয়রা করছে ওয়েস্ট কোস্ট, আমাদের ওয়েস্ট কোস্ট তাদের এয়ারবেস থেকে, এবং ফ্রান্স এবং ইউএই করছে আল দাফরা এয়ারবেস থেকে। ফ্রান্স যারা তাদের যে এয়ারফোর্স রয়েছে, তারা কাদেরকে ডিপ্লয় করছে? তাদের রাফালে ফাইটার যে রয়েছে, রাফালে ফাইটার, মাল্টি রোল ট্যাঙ্কার ট্রান্সপোর্ট সারক্রাফট, এদেরকে ডিপ্লয় করছে। আর ইউই করছে কি, F-16 জেটস, সুখোই 30MK। সুখোই কিন্তু ভারতীয়, হ্যাঁ, ভারতের একটি যুদ্ধ হেলিকপ্টার এটা সুখোই। আর MiG-29 and Jaguar fighter along with AWACS, এটা মানে এয়ারবাস ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম আর ইনক্লুডেড ইন দি IF কন্টিনজেন্ট। এই যে তোমাদের এই যে এয়ার কমব্যাটটা হচ্ছে ভারত, ইউই এবং ফ্রান্সের মধ্যে, তার মধ্যে ফ্রান্স এবং ইউই এই জিনিসগুলোকে মানে ইউই করছে F-16 জেট, সুখোই 30MKI, তারপরে MiG-29, জাগুয়ার প্রভৃতি এইসব তাদের যে এয়ারফোর্সদের যে হয়ে কাজ করানো হয়, তাদের যে এয়ার বিমান, এয়ার হেলিকপ্টার ফোর্সের হেলিকপ্টার রয়েছে, এদেরকে এই এয়ার কমব্যাটে ডিপ্লয় করছে। এবং ফ্রান্স ডিপ্লয় করছে তাদের রাফালে ফাইটার, মাল্টি রোল ট্যাঙ্কার ট্রান্সপোর্ট স্যাক্রিফাইস। ঠিক আছে, সারক্রাফট, সরি। দেখো পরবর্তী মেইনলি এই যে তোমাদের এই যৌথভাবে যে এয়ার কমব্যাটটা হচ্ছে, এর ফলে কি হবে, প্রত্যেকটি দেশের মধ্যে তাদের যে যুদ্ধক্ষেত্রে তাদের আরো প্রতিটি দেশ তাদের দেশের সাথে
সবকিছু কি করবে, ভালোভাবে বোঝাপড়া করতে পারবে এবং প্রত্যেকের টেকনিককে তারা অবজার্ভ করবে এবং অ্যাবজর্বও করবে। ঠিক আছে, তারা সবাই সবার টেকনিক গুলোকে শিখতে সাহায্য করবে এবং নিজেদেরকে আরো ইমপ্রুভ করবে নিজেদের অ্যাক্টিভিটিতে। এর জন্য এইসব এক্সারসাইজকে করা হয় প্রতিনিয়ত। তাহলে এক্সারসাইজ ডিজার্ট নাইট, এক্সারসাইজটার নাম কি? ডিজার্ট নাইট। কোথায় হচ্ছে? অ্যারাবিয়ান সিতে 23শে জানুয়ারি 2024-এ। এটা হয়েছে ভারত, ইউএই এবং ফ্রান্সের মধ্যে, এটা মনে রাখবে। দুটি কোল গ্যাসিফিকেশন প্লান্ট যেটা ওয়েস্ট বেঙ্গল এবং ওড়িশায় অ্যাপ্রুভ পেয়েছে কোথার দ্বারা? ক্যাবিনেটের দ্বারা, আমাদের কেন্দ্রীয় সরকারের দ্বারা। এখানে কি টার্গেট রয়েছে? কোল গ্যাসিফিকেশন, আমাদের যে কয়লা খনি রয়েছে সেখানে যে সেখান থেকে গ্যাস প্ল্যান্ট যে রয়েছে সেখানে ওয়েস্ট বেঙ্গল এবং ওড়িশা অ্যাপ্রুভ পেয়েছে ক্যাবিনেটের দ্বারা। সেখানে 100 মেট্রিক টন কোল গ্যাসিফিকেশন হওয়ার একটা টার্গেট রেখেছে 2023-এর মধ্যে, যেটা ভারতকে তাদের এনার্জি ইন্ডিপেন্ডেন্স এবং আত্মনির্ভর করতেও সাহায্য করবে। ঠিক আছে, এটা টার্গেট রয়েছে 2030-এর মধ্যে। আর সিআইএল এবং জিআইএল গেইল যেটা তারা টোটাল ইনভেস্টমেন্ট করছে, তাদের যে প্রপোজড কোল রয়েছে কোল টু সিনথেটিক ন্যাচারাল গ্যাস করবে ইন দি সোনারপুর বাজারি এরিয়া অফ ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড ইন ওয়েস্ট বেঙ্গল উইল বি 13.52 crore, যাদের বাজেট রয়েছে 13.52 crore। ঠিক আছে, এটা ওয়েস্ট বেঙ্গলে ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড রয়েছে। ঠিক আছে, বাজারি এরিয়া, সোনপুর বাজারি এরিয়া, এখানে রয়েছে কি? এখানে কি করবে? মেইনলি কোল টু সিনথেটিক ন্যাচারাল গ্যাস, এটা টার্গেট রয়েছে। আর সিআইএল আর ভেল যেটা কোল টু অ্যামোনিয়া নাইট্রেট করবে, এটাকে কোথায়? মহানদী কোলফিল্ড লিমিটেড। কোথায় করছে? ঝারসুগুড়া ডিস্ট্রিক্ট, ওড়িশা, যেটার অর্থ কত কোটি টাকা? 11.782 কোটি টাকা, যেটা অপারেট করা হবে 2028 থেকে 2019 পর্যন্ত। তারপরে দেখো আমাদের পরবর্তী টপিকে কি বলেছে। পরবর্তী টপিকে বলেছে তেলেঙ্গানা সরকার যারা ফ্রি ইলেকট্রিসিটি স্কিম লঞ্চ করছে ফেব্রুয়ারিতে, তার নাম কি? গৃহজ্যোতি স্কিম, তেলেঙ্গানা সরকার করছে। ঠিক আছে, এর লক্ষ্য কি? 200 ইউনিট তারা ফ্রি ইলেকট্রিসিটি দেবে প্রতিটি পরিবারকে। এখানে দেখো ডোমেস্টিক কনজিউমারের কথা বলছে। হ্যাঁ, প্রতিটি পরিবারকে কি করবে? 200 ইউনিট পর্যন্ত ফ্রি ইলেকট্রিসিটি দেওয়ার লক্ষ্যমাত্রা রাখছে, যা নেক্সট মান্থে কার্যকরী হবে। আগামী 1 মাসের জন্য এটিকে কার্যকরী করা হবে। কিন্তু দেখা যাচ্ছে যে এরকম ফ্রি ইলেকট্রিসিটি দেওয়ার ফলে প্রায় 7,000 কোটি টাকার লস রান করছে সেই ইলেকট্রিসিটি কোম্পানি। ঠিক আছে, তো দেখো এটা কি করছে সরকারের, প্রতিটি সরকার, আমাদের যে রিজিওনাল সরকার রয়েছে, প্রতিটি রাজ্যের সরকার রয়েছে এবং কেন্দ্রের সরকার রয়েছে, বর্তমানে কি চলছে? ভাতা মানে স্কিমের সরকার চলছে। সবাই কি করছে? ভোট ব্যাংক, ভোটের রাজনীতি করে চলছে। সবকিছু ফ্রি, সবকিছু স্কিম, এরকম করে চলছে সরকার। এর ফলে কি হচ্ছে? আলটিমেটলি কিন্তু আমাদের ক্ষতি হচ্ছে, তাতে কোনো লাভ হচ্ছে না। এই যে লস, এই লস আমাদের থেকে উঠবে। ঠিক আছে, হয়তো এদিক থেকে দেখছো যে ইলেকট্রিসিটি আমাদের কি হচ্ছে? ফ্রি হচ্ছে, পুরো ইলেকট্রিসিটি ফ্রি পাচ্ছ, কিন্তু উল্টো দিক দিয়ে এটা আমাদেরই ক্ষতি হচ্ছে পরবর্তীতে। ঠিক আছে, 7,000 কোটি টাকার লস বর্তমানে রান করছে সেই রাজ্যের ইলেকট্রিসিটি বোর্ড। ঠিক আছে, এতে উন্নতি হচ্ছে না, আরো অবনতি হচ্ছে। এর ফলে কি হবে? যদি এর থেকে যদি আমরা কি করি, যদি সরকার যদি এমপ্লয়মেন্টটাকে বাড়িয়ে দেয়, তাহলে আমাদের কি? এমপ্লয়মেন্ট যখন বাড়বে তখন আর অর্থের অভাব হবে না, তখন ইলেকট্রিসিটি বিল 200 ইউনিটের ইলেকট্রিসিটি বিল একটা পরিবারের পক্ষে দেওয়াও কোনো কষ্ট হবে না। ঠিক আছে, এটা বুঝতে হবে এবং সরকারদেরও বুঝতে হবে এবং আমাদের সাধারণ মানুষকে অ্যাওয়ার হতে হবে, যেন সরকার এইসব দিয়ে তারা ভোট নিয়ে সরকার গঠন করতে না পারে। এটাও তোমাদের নজরে রাখতে হবে, আমাদের সাধারণ মানুষদের নজরে রাখতে হবে। ন্যাশনাল ভোটার্স ডে প্রতি বছর 25শে জানুয়ারি পালন করা হয়। এটি মেইনলি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ফাউন্ডেশন ডে। ঠিক আছে, এই দিনটিতেই ন্যাশনাল ভোটার্স ডে পালন করা হয়। এটা 14তম সেশন হচ্ছে, আর এটা 2011 সালের পর থেকে পালন করা হচ্ছে। এবছরের থিম কি? নাথিং লাইক ভোটিং, আই ভোট ফর শিওর। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এটা সেলিব্রেট করে প্রতি বছর, আর এটা 75তম বছর। ঠিক আছে, কিন্তু
এই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এটাকে স্টাবলিশ তো হয়েছে 75 বছর হয়ে গেল, কিন্তু তা ন্যাশনাল ভোটার্স ডে হিসাবে পালন করা হচ্ছে 2011 পর থেকে, এটা মাথায় রাখবে, ঠিক আছে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার বয়স হয়েছে 75 বছর। এখানে কি বলছে, ওএনজিসি তার অ্যাপ্রুভাল পেল পেট্রোলিয়াম ন্যাচারাল গ্যাস মিনিস্ট্রি থেকে টু ফর্ম আ গ্রিন এনার্জি সাবসিডিয়ারির জন্য, গ্রিন এনার্জির জন্য, ঠিক আছে। এখানে ওএনজিসির ফুল ফর্ম কি এটা মনে রাখবে, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন, ঠিক আছে। এখানে কি করা হচ্ছে, গ্রিন হাইড্রোজেন ব্লেন্ডিং, রিনিউয়েবল এনার্জি মানে পুনর্নবীকরণ যে শক্তি, ঠিক আছে। হাইড্রোজেন ব্লেন্ডিং, গ্রিন হাইড্রোজেন সবই এগুলো এই পুনর্নবীকরণ শক্তির কাছাকাছি বলতে পারো। ইনক্লুডিং সোলার, যার মধ্যে সোলার হচ্ছে এটাও কি পুনর্নবীকরণ শক্তি, উইন্ড এবং হাইব্রিড, বায়োফুয়েলস অ্যান্ড বায়োগ্যাস বিজনেস এবং লিকুইফাইড ন্যাচারাল গ্যাস, এসবের দিক দিয়ে যাতে ওএনজিসি তাদের যে ক্ষেত্রটা রয়েছে এতদিন পর্যন্ত অয়েল এবং ন্যাচারাল গ্যাস নিয়ে করতো, এবং সেটাকে আরো এক্সপেন্ড করার জন্য, সেটা এটা গ্রিন এনার্জি সাবসিডিয়ারি হিসাবেও কাজ করার জন্য তারা পেট্রোলিয়াম এবং যে ন্যাচারাল গ্যাস মিনিস্ট্রি রয়েছে আমাদের কেন্দ্র সরকারের, সেখান থেকে অ্যাপ্রুভাল পেয়েছে। তাদের কোম্পানির নাম কি হচ্ছে, ওএনজিসি গ্রিন লিমিটেড, ঠিক আছে। ওএনজিসির সাথে তাদের গ্রিন লিমিটেড কে যুক্ত করে দিয়েছে। এটা মাথায় রাখবে, ওএনজিসির ফুল ফর্ম কি, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন। পরবর্তী টপিকে বলেছে কি, উত্তরপ্রদেশ সরকার ইসরো সায়েন্টিস্ট ডক্টর ঋতু কারিধাল শ্রীবাস্তব এবং এন্টারপ্রেনর মানে শিল্পপতি নবীন তিওয়ারিকে তাদের গৌরব সম্মানে ভূষিত করেছেন। তাদের উত্তরপ্রদেশ ডে যেদিন পালিত হয় সেদিন। ডক্টর ঋতু কারিধাল তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন আমাদের যে গত বছর যে চন্দ্রযান 3 মিশন হয়েছে সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, এবং এছাড়াও তিনি ডেপুটি ডাইরেক্টর হিসাবে কাজ করেছিলেন ভারতের মার্স অরবিটার মিশনে, মঙ্গলযানে, ঠিক আছে। নবীন তিওয়ারি যিনি ছিলেন এস্টাবলিশড ওয়ার্ল্ড লার্জেস্ট ইন্ডিপেন্ডেন্স মোবাইল এডটেক প্ল্যাটফর্মের এস্টাবলিশ করেছিলেন তিনি, ঠিক আছে। বিশ্বের সর্ববৃহৎ ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন মোবাইল এডটেক প্ল্যাটফর্মের স্থাপন করেছিলেন। আর এই উত্তরপ্রদেশ গৌরব সম্মান রিপ্লেস করছে কাকে, ইয়েস ভারতী, যেখানে প্রায় 11 লক্ষ ক্যাশ প্রাইজ রয়েছে। বোঝা গেল, উত্তরপ্রদেশ সরকার ডক্টর ঋতু কারিধাল শ্রীবাস্তবকে, যিনি ইসরো সায়েন্টিস্ট হিসাবে কাজ করেছেন, তাকে তাদের বেস্ট সম্মান, গৌরব সম্মান প্রদান করলেন, এবং এন্টারপ্রেনার নবীন তিওয়ারিকেও তাদের গৌরব সম্মান প্রদান করলেন উত্তরপ্রদেশ ডে উদযাপনের দিন, যার ক্যাশ প্রাইস 11 লক্ষ ক্যাশ টাকা, রুপি বলতে পারো। পরবর্তী টপিকে দেখো কি বলেছে, ইউনিয়ন মিনিস্টার ডক্টর জিতেন্দ্র সিং ঘোষণা করেছে তাদের প্রথম ব্যাচের, যেখানে বৈভব ফেলোশিপের জন্য যে ব্যাচ রয়েছে সেটা ঘোষণা করেছেন ডক্টর জিতেন্দ্র সিং মিনিস্টার, ইউনিয়ন মিনিস্টার। 12 জন ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানী যারা বিভিন্ন অংশ থেকে রয়েছে বিশ্বের, তারা এই বৈভব ফেলোশিপ গ্রহণ করছে। 302 জন অ্যাপ্লিকেন্ট রয়েছে যারা রিসিভ করছেন এই বৈভব ফেলোশিপ, তাদের মধ্যে 22 জন হচ্ছে ভারতীয় অরিজিন। 4 লাখ টাকা প্রতি মাসে প্রদান করা হবে, এবং তাদের সুযোগ রয়েছে স্টার্ট আপ শুরু করার জন্য সেই ইনস্টিটিউটের সাথে যুগ্মভাবে কাজ করার জন্য, ঠিক আছে। মাথায় থাকবে, আশা করি বোঝা যাচ্ছে। আমি খুব জটিলে যাচ্ছি না, খুব সিম্পল পয়েন্ট গুলোকে নিয়েছি, আর এর থেকে আশা করি ভেতর থেকে আসবে না, কোনো টপিকও জিজ্ঞাসা করবে না, আর এইটুকুই মেইন টপিক জানা থাকলেই যথেষ্ট। পদ্মবিভূষণ অ্যাওয়ার্ড 2024 দেওয়া হয়েছে। এখানে দেখো, দি সেন্ট্রাল গভর্নমেন্ট ঘোষণা করলো তাদের রিপাবলিক দিবসের দিন, মানে প্রজাতন্ত্র দিবসের দিনই এইটা সাধারণত প্রতি বছর ঘোষণা করা হয় পদ্মবিভূষণ অ্যাওয়ার্ড। মানে পদ্ম অ্যাওয়ার্ড সেখানে 3 ধরনের থাকে। এটি কি, পদ্ম বিভূষণ, আর একটি পদ্মভূষণ, আর একটি পদ্মশ্রী। এটার একটি আলাদা ভিডিও আমাদের
সেপারেট ভাবে করে দেওয়া আছে। তোমরা যদি পুরো ডিটেলসটা চাও তাহলে সেই ভিডিওটা তোমরা দেখতে পারো, আমি অবশ্যই ডিসক্রিপশনে এটা লিংক দিয়ে দেবো, সেখানে গিয়েও তোমরা ভিডিওটা দেখে নিতে পারো। ঠিক আছে, আমি এখানে খালি বেসিক পদ্মবিভূষণ অ্যাওয়ার্ড নিয়ে আলোচনা করছি। তো সেন্ট্রাল গভর্নমেন্ট এটি প্রতি বছর রিপাবলিক ডের দিন ঘোষণা করে, আর এটি এপ্রিল মে মাসের দিকে প্রদান করা হয়। এবং ভাইস প্রেসিডেন্ট এম ভেঙ্কাইয়া নাইডু, যিনি আমাদের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট ছিলেন, তাকে এবং অ্যাক্টর চিরঞ্জীব এবং বিজয় থিমালাবালি এবং এবং ভারতনাট্যম ড্যান্সার পদ্মা সুব্রমণিয়ামকে এই যে পদ্মবিভূষণ অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়েছে। ঠিক আছে, দি কান্ট্রিজ সেকেন্ড হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড, এটা কি দ্বিতীয় সিভিলিয়ান অ্যাওয়ার্ড ভারতের। প্রথম কি তাহলে ভারতরত্ন। ভারতরত্ন কাকে দেওয়া হয়েছিল এবার? বিহারের ফর্মার সিএম কর্পূরী ঠাকুরকে। ঠিক আছে, কর্পূরী ঠাকুরকে মাথায় থাকবে। আর দেখো, বিন্দেশ্বর পাঠক, যিনি ফাউন্ডার ছিলেন সুলভ ইন্টারন্যাশনালের, যিনি উইল অলসো বি অনার্ড পোস্টুমালি, এটি মরণোত্তর পেয়েছেন। বিন্দেশ্বর পাঠককে মরণোত্তর হিসাবে দেওয়া হয়েছে। আর 132 জনকে পদ্ম অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, মানে এই পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী মিলে 132 জনকে দেওয়া হয়েছে, যার মধ্যে 5টি দেওয়া হচ্ছে পদ্মবিভূষণ, 17টি দেওয়া হচ্ছে পদ্মবিভূষণ, আর 110টি পদ্মশ্রী। তো সেটি অবশ্যই তোমরা আমাদের যে আলাদা করে পদ্ম অ্যাওয়ার্ডের ভিডিও তৈরি করা রয়েছে সেটাতে গেলেই পেয়ে যাবে। তোমরা তো সেই ভিডিওটি গিয়ে ভিজিট করো। পরবর্তী দেখো এখানে কি বলছে, বিরাট কোহলিকে এবছর আইসিসি মেন্স ওডিআই ক্রিকেটার অফ দি ইয়ার্স দেওয়া হলো। এটা 4র্থবারের মতন তাকে দেওয়া হচ্ছে। ঠিক আছে, এটা 4র্থবার তিনি পেলেন, বিরাট কোহলি, আইসিসি মেন্স ওডিআই ক্রিকেটার অফ দি ইয়ার অ্যাওয়ার্ড। ভারতের প্রথম প্রাইভেট হেলিকপ্টার অ্যাসেম্বলি লাইন উইল বি সেট আপ এয়ারবাস টাটা টুগেদার। এয়ারবাস এবং টাটা একসাথে ভারতের প্রথম প্রাইভেট হেলিকপ্টার অ্যাসেম্বলি লাইন তৈরি করছে। আর টাটা অ্যাডভান্স সিস্টেম লিমিটেড, যে TASL নামে আমরা জানি, তারা এই ফেসিলিটিকে এয়ারবাসের হেলিকপ্টারের সাথেই সেট আপ করছে। ঠিক আছে, ওড়িশা তাদের প্রথম এই ম্যাজেস্টিক টাইগার সাফারি বিশ্বে সেট আপ করলো। ঠিক আছে, শুরু করতে চলেছে। আর এই সাফারি উইল বি সেট আপ নিয়ার দি ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্ট ইন দি টাউন অফ বাড়িপাড়া। বাড়িপাড়া শহরে, ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্টের বাড়িপাড়া শহরে এই সাফারিকে স্টার্ট করা হচ্ছে। কিসের জন্য? সেখানকার ট্যুরিজমকে আরো বাড়ানোর জন্য, ফর দি পারপাস অফ সেখানকার আরো ওয়াইল্ড লাইফ কে আরো সিকিউর করার জন্য। ঠিক আছে, এন্ড এরিয়া 200 হেক্টর জমি এখানে ন্যাশনাল হাইওয়ে যে 18 রয়েছে তার পাশে নেওয়া হয়েছে, চিহ্নিত করা হয়েছে। এবং অক্টোবর 2024 এই প্রজেক্ট চালু করা হবে ভিজিটরদের জন্য, যারা আর কি দেখতে যাবে আর কি, যারা দর্শক রয়েছে তাদের জন্য 2024 সালে এটাকে পুরোপুরি ভাবে চালু করা হচ্ছে। সাডা তানসিকের প্রথম এডিশন, যেটা অর্গানাইজ করা হলো 29 জানুয়ারি টু 10 ফেব্রুয়ারি রাজস্থানে। এটি জয়েন্ট একটি মিলিটারি এক্সারসাইজ কাদের মধ্যে হচ্ছে? ভারত এবং সৌদি আরবিয়া মধ্যে শুরু হয়েছে, যেটা বিকানেরে হতে চলেছে। আল মোহেদ আল হিন্দ 2023-এর এই ভারত এবং সৌদি আরবের এক্সারসাইজ ছিল, যার নাম ছিল আল মোহেদ আল হামিদ সৌদি আরবিয়া বিলেটারাল ম্যারিটাইম এক্সারসাইজ। ঠিক আছে, দ্বিপাক্ষিক একটি এক্সারসাইজ এটা, এবং অবশ্যই সেটি কি দুই দেশের সামরিক শক্তিকে পরখ করার। ঠিক আছে, তাদের এক দেশের সাথে আরেক দেশের কি হবে, তাদের সামরিক শক্তির এক্সপিরিয়েন্সকে এক্সচেঞ্জ করা এবং আরো নতুন কিছু শেখা এই ট্রেনিং এর মাধ্যমে। বলতে পারো এই এক্সারসাইজ হচ্ছে একটা দ্বিপাক্ষিক ট্রেনিং বলতে পারো। ঠিক আছে, তাদেরকে আরো উন্নত করার জন্য বিভিন্ন রকম অপারেশনের ক্ষেত্রে। ভারতীয় নিউজ পেপার ডে, যে ইন্ডিয়ান নিউজ পেপার ডে হিসেবে আমরা জানি, তা প্রতি বছর 28 জানুয়ারি দিনটিকে পালন করা হয়।
এবছরও সেই 28শে জানুয়ারি দিনটাই পালন করা হচ্ছে। এটি করা হচ্ছে কি, লঞ্চ করা হয়েছে ভারতের প্রথম নিউজ পেপার ডে হিসাবে, যেটা 1780 সালে প্রথম ভারতের নিউজ পেপার লঞ্চ করা হয়েছিল, এবং এই 28শে জানুয়ারি লঞ্চ করা হয়েছিল, এবং এই দিনটিকেই প্রতি বছর ভারতীয় নিউজ পেপার ডে হিসাবে পালন করা হয়। ইস্টম্যান জেমস অগাস্টিস হিকি এটা প্রথম তার প্রিন্টেড নিউজ পেপার ভারতে লঞ্চ করেছিলেন, ইস্টম্যান জেমস অগাস্টাস হিকি। আর এটা অরিজিনালি ক্যালকাটা জেনারেল অ্যাডভার্টাইজার অথবা হকিস বেঙ্গল গ্যাজেট হিসাবে পরিচিত ছিল। অরিজিনাল ক্যালকাটা জেনারেল অ্যাডভার্টাইজার অথবা হকিস বেঙ্গল গ্যাজেট। তাকে ফাদার অফ ইন্ডিয়ান প্রেস হিসাবেও বলা হয়, জানা যায়, জানি আমরা, ঠিক আছে। তাকে ইস্টম্যান জেমস অগাস্টিন হিকিকে আমরা ফাদার অফ ইন্ডিয়ান প্রেস হিসাবে জানি, এবং তার যে নিউজ পেপার ছিল তার ল্যাঙ্গুয়েজ ছিল ইংলিশ, ঠিক আছে, ইংলিশ ভাষায় এটা লেখা হতো। যেহেতু এটা স্বাধীনতা অনেক আগে, তো সেটা ইংলিশ ভাষাতেই লেখা হবে, ব্রিটিশ আমলে মূলত, ঠিক আছে। তো চলো পরবর্তী টপিকে কি বলেছে, 69 ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড 2024। এটারও আমরা ডেসক্রিপটিভ ভিডিও বানিয়ে রেখেছি, তোমরা গিয়ে দেখতে পারো। এখানে আমি শুধু বেস্ট অ্যাক্টর, বেস্ট অ্যাক্ট্রেস, বেস্ট ফিল্ম এবং বেস্ট ডাইরেক্টরের নামটা তোমাদেরকে বলে দিচ্ছি শুধু মেমোরাইজ করার জন্য। আর এটা ডিটেলস ভিডিও আমাদের প্লেলিস্টে দেওয়া আছে, আমি অবশ্যই মনে করে ডেসক্রিপশনে এর লিংক দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারবে। তো এখানে দেখো 69তম ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড 2024, এটি ফিল্মের বিভিন্ন ক্যাটাগরির ওপর দেওয়া হয়, ঠিক আছে। এখানে দেখো বেস্ট অ্যাক্টর কাকে দেওয়া হচ্ছে, রণবীর কাপুর। কোন মুভির জন্য, অ্যানিমেল। কন্ট্রোভার্সিয়াল মুভি একটি ছিল এবছর, কিন্তু ব্লকবাস্টার ছিল, প্রচন্ড হিট হয়েছিল অ্যানিমেল মুভি, রণবীর কাপুর। তাকে বেস্ট অ্যাক্টরের মুভি দেওয়া হয়েছিল। বেস্ট অ্যাক্ট্রেস কাকে দেওয়া হয়েছে, আলিয়া ভাটকে। তিনি রকি এন্ড রানী কি প্রেম কাহিনীতে অ্যাক্টিং করেছিলেন অ্যাক্ট্রেসের ভূমিকায়, কো অ্যাক্টরের ভূমিকায়। আর বেস্ট ফিল্ম 12 ফেল। 12 ফেল বলতে কাউকে আমরা যারা কম্পিটিটিভ এক্সাম এবং তাছাড়াও সাধারণ লোক 12 ফেল বলতে অবগত রয়েছে। এই চম্বল বলে একটি গ্রামের একটি ছেলের যার নাম মনোজ ছিল, তার জীবন কাহিনী নিয়ে লেখা, তার যে প্রত্যন্ত গ্রামের লাইফস্টাইল, এবং সেখান থেকে এসে 12 ফেল, 12-এ পাশ করেনি, 12 ফেল হয়ে তারপরে কিভাবে সেখান থেকে গোয়ালিয়রে গিয়ে, তারপরে গোয়ালিয়র থেকে কিভাবে দিল্লিতে গিয়ে সেখানেও যে অর্থের টানা পড়েন, এবং সেখানেও 15-16 ঘন্টা সেখানে আটা কলে কাজ করে, সে কঠোর পরিশ্রমের মাধ্যমেও যে কারো স্বপ্ন এবং কারো যে লক্ষ্যে পৌঁছানো সম্ভব হয়। আমরা কি সাধারণত নিজেদের ব্যাপারে দেখলে পরে কিছু 19 থেকে 20 হলেই, নিজেদের মন মতন না হলেই আমরা কি বলি, ফ্রাস্ট্রেশনে পড়ে যাই এখন। কিন্তু সেখানে দেখলে দেখা যাবে এই যে মনোজ যে যিনি যে কিভাবে আইপিএস অফিসার হয়েছেন, তার সেই কঠিন পরিস্থিতি থেকে 12 ফেল নামটা দেওয়া হয়েছে, কারণ কি তিনি যে বছর প্রথম 12 পরীক্ষায় বসেছিলেন সে বছর ফেল করেছিলেন, কারণ সে বছর তার স্কুলের সমস্ত স্টুডেন্টই ফেল করেছিল। সেখানকার যে ডিএসপি এসেছিলেন, ঠিক আছে, ডিএসপি কিংবা এরকমই কোনো পোস্টের পুলিশ অফিসার এসেছিলেন, এবং তিনি সেখানকার নকল করার পদ্ধতিকে পুরোপুরি আটকে দিয়েছিলেন। যে সেখানকার যে তোমাদের পঞ্চায়েত প্রধান ছিলেন, তারাই এই কাজটা করতো, এবং মাস্টার টিচারদের দ্বারা সমস্ত স্কুলের ছাত্রদের নকল করিয়ে পাশ করাতো। যাতে কি হয়, তারা বেশি কিছু না জানে, নকল করে লিখবে, তারা পড়বে না, সারা বছর পড়াশোনা করবে না, তারা সেই চিটিং এর মাধ্যমে পাশ করবে, এই টেকনিকে তারা ছিল। এবং সেটা অবভিয়াসলি ইলেকশন পারপাস, ভোটের রাজনীতির ব্যাপারেই ছিল। কিন্তু সেখান থেকে বেরিয়ে সে নিজেকে ইমপ্রুভ করেছে কিভাবে, তার কাহিনী, তার স্ট্রাগলের কাহিনী 12 ফেলে দেওয়া হয়েছে। এবং সেখানে যে অ্যাক্টিং করেছে যে আমাদের বিক্রান্ত ম্যাসে, তার যে অ্যাক্টিং, হ্যাঁ, এবং তার যে রিয়াল মেকআপ, সে তার স্কিনকে রিয়াল বার্ন করার জন্য সে গ্রামে গিয়ে সূর্যের রোদের নিচে বসে তার স্কিনকে পুড়িয়েছে এবং অনবদ্য অ্যাক্টিং করেছে। তো সে কারণে বেস্ট ফিল্মের অ্যাওয়ার্ড পাওয়াটাই স্বাভাবিক, ঠিক আছে। তো যারা এখনো ফিল্মটি দেখনি দেখে নেবে। বেস্ট ডাইরেক্টর বিদু বিনোদ চোপড়া, এটাও 12 ফেল, ঠিক আছে। 12 ফেল হচ্ছে বিদু বিনোদ চোপড়ারই
ডাইরেক্ট করা মুভি। আশা করি বোঝা গেল। অস্ট্রেলিয়ান ওপেন 2024 এটা নিয়েও আমরা ভিডিও দিয়েছি বানিয়ে, তো সেই ডেসক্রিপটিভ ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সব দেখে নিতে পারবে। তো আমরা এখানে বেসিক আলোচনা করছি, যেহেতু পুরো সপ্তাহ নিয়ে আলোচনা করব, ঠিক আছে। জেনিক সিনার, যিনি ইতালির খেলোয়াড়, তিনি ড্যানিল মেদভেদেভ, রাশিয়ার হয়ে যিনি খেলেছেন, তাকে হারিয়েছেন। তিনি অবশ্যই মেন্স সিঙ্গেলে জয়লাভ করেছেন। ইনি 22 বছর বয়সী, ঠিক আছে, ইয়াংগেস্ট। আর অ্যারিনা সাবালেঙ্কা, তিনি চায়নার কুইন ওয়েন জেংকে হারিয়েছেন ওমেন্স ক্যাটাগরিতে, ওমেন্স সিঙ্গেল ক্যাটাগরিতে, ঠিক আছে। আরিনা সাবালেঙ্কা। আমাদের ভারতীয় রোহান বোপান্না, যার 48 বছর বয়সে ম্যাথিউ অ্যাবডেন, যে অস্ট্রেলিয়ার ম্যাথিউ অ্যাবডেন এবং আমাদের ভারতীয় রোহান বোপান্না 48 বছর বয়সী, যারা মেন্স ডাবলসে জয়লাভ করেছে এই অস্ট্রেলিয়ান ওপেনসে, ঠিক আছে। এবং এর বিস্তারিত আরো রয়েছে, তো সেগুলোকে জানার জন্য তো আমাদের ডেসক্রিপশন ভিডিও দেখতে হবে, ঠিক আছে, লিঙ্কে দেওয়া আছে। ইসরো রিসেন্টলি লঞ্চ করেছে নতুন মেটারোলজিক্যাল স্যাটেলাইট সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে। তার স্পেস যেটি স্যাটেলাইটটি করেছে তার নাম হচ্ছে ইনস্যাট 3DS। সেটা ফ্ল্যাগ ড্রপ করা হয়েছে, পুরোপুরি তৈরি হয়ে গেছে সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে, সেখানে সেট আপ তৈরি হয়ে গেছে শ্রীহরিকোটায়। সেটা জানুয়ারির 25 তারিখে হয়ে গেছে। এটা রয়েছে 6টি চ্যানেল ইমেজার, ফটো তোলার জন্য, মানে ইমেজিং করার জন্য, যেটা আমাদের চন্দ্রযানও ছিল তোমরা জানবে। আর 19টি চ্যানেল সাউন্ডার রয়েছে ফর মেটারোলজিক্যাল অবজারভেশনের জন্য। তো এরা মেইনলি কি কাজ করবে, আমাদের যে আবহাওয়া যে পূর্বাভাস, সেসব বিষয়ে সঠিক তথ্যকে প্রদান করবে এই স্যাটেলাইট। এই স্যাটেলাইট উইল বি লঞ্চ করা হবে ফেব্রুয়ারিতে জিএসএলভির দ্বারা, ঠিক আছে, জিএসএলভি F14 এর দ্বারা ফেব্রুয়ারিতে। আর এটা অ্যাসেম্বল করা হয়েছে ইনঅগারেশন টু টেস্টিং ইনস্যাট 3DS ওয়াজ কমপ্লিটেড ইন UR রাও স্যাটেলাইট সেন্টার বেঙ্গালুরুতে। এটার সবকিছু অ্যাসেম্বল করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রক তারা নতুন অ্যাপ্রুভ করেছে নিউ ট্রিটমেন্ট রিজিম অফ ল্যাপ্রোসিকে। এটা একটি করনিক ইনফেকশিয়াস ডিজিজ, মানে ইনফেকশনের মাধ্যমে একটি কঠোর একটা রোগ, যেটার কারণ মাইকোব্যাকটেরিয়াম ল্যাপ্রিয়া ব্যাকটেরিয়ার কারণে হয়। মাইকোব্যাকটেরিয়াম ল্যাপ্রিয়া ব্যাকটেরিয়া এর কারণে এই করনিক ডিজিজটা, ইনফেকশিয়াস ডিজিজটি হয়ে থাকে। এটি করে কাকে ইফেক্ট করে, আমাদের শরীরে স্কিন এবং পেরিফেরাল নার্ভস গুলো যে রয়েছে সেগুলোকে এফেক্ট করে। এবং এই সব থেকে রক্ষা করার জন্যই আমাদের স্বাস্থ্য মন্ত্রক অ্যাপ্রুভ করেছে নতুন ট্রিটমেন্ট সিস্টেমকে, রেজিমেন ফর লেপ্রোসি। এই ব্যাকটেরিয়া যেটা ট্রান্সমিটেড করে ড্রপলেটস এর মাধ্যমে, আমাদের যে হাঁচি কাশি হয়, আমাদের যে লালা, সে তার মাধ্যমে এটা ছড়িয়ে পড়ে, ঠিক আছে, ফ্রম দি নোজ এবং মাউথের মাধ্যমে। আমাদের যেমন করোনাটাও এরকম ড্রপলেটস এর মাধ্যমে ছড়াতো, আর এইটাও সেটাই, এরকম আমাদের ড্রপলেটস এর মাধ্যমেই ছড়ায় এই ব্যাকটেরিয়াটা। এটা ইট ইজ কিউরেবল, এটা সেরে যায় পুরোপুরি উইথ মাল্টি ড্রাগ থেরাপির মাধ্যমে, এমডিটির মাধ্যমে। মানে বারংবার একটি ড্রাগ থেরাপি রয়েছে, তো সেই ড্রাগ থেরাপির মাধ্যমে এটি পুরোপুরি ভাবেই কিওর হওয়া সম্ভব। এটা রিপোর্টেড ইন অল দি 6 WHO রিজিয়ন। WHO-র যে 6টি রিজিয়ন রয়েছে সেখানে রিপোর্ট হয়েছে। আশা করি বোঝা গেল। আর এটাকে স্টপ করতে ট্রান্সমিশনকে স্টপ করতে কি করছে, অ্যাট দি সাব ন্যাশনাল লেভেল বাই 2027-এর মধ্যে এটা টার্গেট রাখা হচ্ছে। আর সেন্ট্রাল গভর্নমেন্ট এটা অ্যাপ্রুভ করেছে, এই নিউ ট্রিটমেন্ট রেজিম পলিসি অ্যাপ্রুভ করেছে, ঠিক আছে, পদ্ধতিকেও অ্যাপ্রুভ করেছে। পরবর্তী টপিকে কি বলেছে, 4র্থ এডিশন অরেঞ্জ ফেস্টিভ্যালের, যেটা আয়োজন করা হয়েছে কোহিমা ডিস্ট্রিক্টে, নাগাল্যান্ডে, ঠিক আছে। এটা কোহিমা ডিস্ট্রিক্টের রুসোমা ভিলেজে অনুষ্ঠিত হচ্ছে। আর আয়োজন করা হয়েছে মিনিস্ট্রি ফর ওমেন রিসোর্স হর্টিকালচার সালহুট টেনুয়া ক্রুজে দ্বারা। আর এবছরে এটার থিম কি রয়েছে,
অর্গানিক অরেঞ্জ। অর্গানিক অরেঞ্জ মানে প্রাকৃতিক ভাবে যেগুলো তৈরি হচ্ছে, এটারই থিম হচ্ছে এটা। রুসোমা ইজ ওয়ান অফ দি মোস্ট প্রোগ্রেসিভ অরেঞ্জ প্রডিউসিং ভিলেজ ইন নাগাল্যান্ড। নাগাল্যান্ডের একটি মোস্ট প্রোগ্রেসিভ মানে অনেক উন্নত একটি অরেঞ্জ প্রডিউসিং ভিলেজ, ঠিক আছে, রেসমা ভিলেজটা। অনিল কুমার লাহোটি, যিনি যাকে অ্যাপয়েন্ট করা হয়েছে নতুন চেয়ারম্যান হিসাবে ট্রায়ের, টেলিকম রেগুলেটর অথরিটি অফ ইন্ডিয়া, ট্রায়ের ফুল ফর্ম, ঠিক আছে। এটা ফর্ম হয়েছিল মানে গঠন হয়েছিল 20 ফেব্রুয়ারি 1997 সালে। আর এর রেগুলেটরি বডি ফর দি টেলিকমিউনিকেশন সেক্টর ইন ইন্ডিয়া। এটা রেগুলেট করে কি, আমাদের যে ভারতের যে টেলিকমিউনিকেশন সেক্টর রয়েছে, আমরা যাবতীয় যে মোবাইল ফোন ইউজ করি, তার যে যাবতীয় যে পরিষেবা, সেই দিকটাকেই এটা রেগুলেট করে, ঠিক আছে। ইট ওয়াজ এস্টাবলিশড আন্ডার দি সেকশন, কিসেতে, সেকশন 3 অফ দি টেলিকম রেগুলেটরি যে অ্যাক্ট রয়েছে ভারতের 1997, তার অধীন এটাকে এস্টাবলিশ করা হয়েছিল। আর এটার মেইন অবজেক্ট হচ্ছে টু প্রোভাইড ফেয়ার মানে যুক্তিসঙ্গত এবং ট্রান্সপারেন্ট এনভায়রনমেন্ট ইন দি টেলিকম সেক্টর অফ দি ইন্ডিয়া। ভারতের টেলিকম সেক্টরে ট্রান্সপারেন্ট এনভায়রনমেন্ট মানে উপযুক্ত পরিবেশ তৈরি করা এবং ফেয়ার মানে নৈতিক একটি পরিবেশ তৈরি করাই এর মূল লক্ষ্য ছিল, ঠিক আছে। সবার জন্য সঠিকভাবে একটা পরিষেবা প্রদান করাটাই এর লক্ষ্য, ঠিক আছে। এটা মনে রাখবে, 20 ফেব্রুয়ারি 1997 সালে গঠন করা হয়েছে। আর এখানে অনিল কুমার লাহোটিকে এবছর অ্যাপয়েন্ট করা হলো নিউ চেয়ারম্যান হিসাবে। মার্টিয়ার্স ডে, শহীদ দিবস, মার্টিয়ার্স ডে মানে শহীদ দিবস, যা 30 জানুয়ারি প্রতি বছর পালন করা হয়। কার উদ্দেশ্যে? মহাত্মা গান্ধীর উদ্দেশ্যে। মহাত্মা গান্ধী কে এই দিনই 30 জানুয়ারি 1948 সালে নাথুরাম গডসে হত্যা করেছিলেন অ্যাট বিড়লা হাউস ইন নিউ দিল্লিতে, নয়াদিল্লিতে হত্যা করেছিলেন। হি ওয়াজ বর্ন, পোরবন্দরে জন্মগ্রহণ করেছিলেন, গুজরাটের। আর 1869 সালের 2রা অক্টোবর, ঠিক আছে। তাই আমরা কি 2রা অক্টোবর, 2 অক্টোবর কি করা হয়? স্বচ্ছ ভারত অভিযান পালন করা হয়, ঠিক আছে। যদিও স্বচ্ছ ভারত অভিযান আমাদের প্রতিনিয়তই পালন করা উচিত। পরিবেশের যে অবস্থা খুবই খারাপ, তো আমাদের প্রতিনিয়ত অ্যাওয়ার থাকতে হবে। প্লাস্টিককে আমরা যত সম্ভব অ্যাভয়েড করতে পারি তত ভালো, ঠিক আছে। প্লাস্টিকটা খুবই পরিবেশের জন্য ক্ষতিকর, এবং ধোঁয়া, কলকারখানার ধোঁয়া, এটাও তো পরিবেশকে খুবই ক্ষতিকর করছে, ঠিক আছে। সব দিকে নজর রাখতে হবে আমাদের সবাইকে, ঠিক আছে। হি ফাউন্ডেড হরিজন সেবক সংঘ 1932 সালে, এবং টাইমস ম্যাগাজিন নেমড মহাত্মা গান্ধী অ্যাজ দি ম্যান অফ দি ইয়ার 1930-তে, 1930 সালে ঘোষণা করেছিলেন। মিনিস্ট্রি অফ কালচারস ট্যাবলু, তারা প্রথম স্থান গ্রহণ করেছে রিপাবলিক ডে প্যারেডে 2024-এ, তাদের ট্যাবলো, মিনিস্ট্রি অফ কালচারালের ট্যাবলো। ইন্ডিয়া মাদার অফ ডেমোক্রেসি, যেটা থিম ছিল, ওয়াজ দি ট্যাবলো থিম, ঠিক আছে। মাদার অফ ডেমোক্রেসি মানে গণতন্ত্রের মা। দি ট্যাবলো, যেটা অ্যামেজিং ফিউশন অ্যান্ড ক্রিয়েটিভিটি অ্যান্ড ট্রেডিশন মানে সংস্কৃতির যে একটি ক্রিয়েটিভিটি দেখিয়েছে সেই ট্যাবলোতে, এবং একটি বার্তা পৌঁছে দিয়েছে। গণতন্ত্রের যে মাতৃকা, এই ট্যাবলোটার মাধ্যমে একটি সবার মধ্যে বার্তা পৌঁছে দিয়েছে। ইট Its exquisite use of an anamorphic technology and its comprehensive presentation of Bharat culture legacy enthralled viewers. The tableau showcased the evolution of democracy evolution কে showcase করেছে from the ancient, প্রাচীন ভারতের সময়কাল থেকে বর্তমান ভারতের সময়কাল পর্যন্ত 3D ইলেকট্রনিক ভিজুয়ালাইজেশন টেকনোলজির মাধ্যমে। সবই বোঝা গেল। ওড়িশা সরকার কি করেছে? লঘু বনা জাতীয় দরবা ক্রয় স্কিমকে লঞ্চ করেছে। 29 জানুয়ারি এই ওড়িশা সরকার এটি ঘোষণা করেছে, লঘু বনা জাতীয়
দ্রব্য ক্রয়া বা লাভা স্কিম কে ঘোষণা করেছে। এটা 100% স্টেট ফান্ডেড মিনিমাম সাপোর্ট প্রাইস, যেটা স্কিম রয়েছে ফর মাইনর ফরেস্ট প্রডিউসের জন্য। মাইনর যে ছোট ফরেস্ট প্রডিউস রয়েছে, ফরেস্ট প্রোডাকশনের জন্য, মানে ফরেস্টকে আরো বুস্ট করার জন্য এই মিনিমাম সেলিং প্রাইস 100% স্টেট ফান্ডের দ্বারাই তৈরি করা হচ্ছে, আর এটা লঞ্চ করা হয়েছে। আন্ডার দি স্কিম, এই স্কিমের আন্ডারে কি করা হয়েছে, প্রাইমারি কালেক্টর যে ট্রাইবাল পার্সন রয়েছে, সেখানকার যে উপজাতি সংগঠনগুলো রয়েছে, তারা উইল বি অ্যাবল টু সেল এমএফপি। এমএফপি মানে মাইনর ফরেস্ট প্রোডাকশন যে রয়েছে তারা সেল করতে পারবে প্রকিউরমেন্ট সেন্টার অফ দি ট্রাইবাল ডেভেলপমেন্টের জন্য কোঅপারেটিভ কর্পোরেশন লিমিটেড অফ ওড়িশা। ওড়িশার যে ট্রাইবাল ডেভেলপমেন্ট কোঅপারেটিভ কর্পোরেশন লিমিটেড রয়েছে, সেই সেন্টারে তারা এটা সেল করতে পারবে এবং ন্যায্য মূল্যে অবশ্যই সেটা, ঠিক আছে। সেখানে অবশ্যই কি মাইনর ফরেস্ট প্রডিউস, যেখানে ফরেস্টের মাধ্যমে যে প্রোডাকশন গুলো হচ্ছে সেগুলোকে সেল করার জন্য এটা লঞ্চ করা হয়েছে। লঘু বনা জাতীয় দ্রব্য ক্রয় স্কিম, সঠিক শর্টকাটে লাভা, ঠিক আছে। রাজস্থান এবং মধ্যপ্রদেশ একটি মৌ স্বাক্ষর করেছে মিনিস্ট্রি অফ জল শক্তি সাথে, কি করতে, টু ইমপ্লিমেন্ট দি মডিফাইড পার্বতী কালিসিন্ধ চম্বল ইআরসিপি মডিফাইড পিকেসি ইআরসিপি লিঙ্কড প্রজেক্ট। রাজস্থান এবং মধ্যপ্রদেশ সরকার কাদের সাথে একটি মৌ স্বাক্ষর করেছে, মিনিস্ট্রি অফ জল শক্তি মানে কেন্দ্রীয় মিনিস্ট্রির সাথে, জলশক্তি মিনিস্ট্রির সাথে। 28শে জানুয়ারি এটি মৌ স্বাক্ষর হয়েছে রাজস্থান মধ্যপ্রদেশের সাথে কেন্দ্র সরকারের। এই প্রজেক্ট কি করবে, পার্বতী কালিসিন্ধ রিভারকে যুক্ত করবে উইথ দি ইস্টার্ন রাজস্থান ক্যানেল প্রজেক্টের মাধ্যমে, ক্যানেল প্রজেক্টের সাথে, ঠিক আছে। মানে পূর্ব রাজস্থানের যে ক্যানেল প্রজেক্ট রয়েছে তার সাথে এই পার্বতী কালিসিন্ধ রিভার কে একসাথে করে একটি সুন্দর একটি জলের লিঙ্ক তৈরি করবে। আর এটার মেইন লক্ষ্যই হচ্ছে ইন্ট্রা বেসিন ট্রান্সফার অফ ওয়াটার উইদিন ইন চম্বল বেসিন। চম্বল বেসিনে জলের বেসিনকে মানে জলকে পর্যাপ্ত পরিমাণে পৌঁছে দেওয়া এর মূল লক্ষ্য হচ্ছে, ঠিক আছে। ফলে কি হবে, সেখানকার চাষাবাদ ভালো হবে এবং সেখানকার জীবনশৈলীও আরো উন্নত হবে। প্রীতি রাজাক প্রথম ভারতীয় ওমেন সুবেদার হিসাবে নিয়োগ হলেন। অন 28 জানুয়ারি হাবিলদার প্রীতি রাজাক, যিনি সুবেদার হিসাবে র্যাঙ্ক করলেন ভারতীয় আর্মিতে প্রথম মহিলা হিসাবে, ঠিক আছে। তার পজিশনকে ধরে করলেন নতুন ভাবে। পরবর্তী টপিকে কি বলছে, ডায়মন্ড জুবিলি সেলিব্রেশন অফ দি সুপ্রিম কোর্টের, যেটা ইন্ডিয়াতে ইনঅগারেট করা হয়েছে ভারতীয় পিএম মোদির দ্বারা দিল্লিতে 28শে জানুয়ারি, ঠিক আছে। সুপ্রিম কোর্টের সেলিব্রেশন ডায়মন্ড জুবিলি। ডায়মন্ড জুবিলি কবে হয়, 75 বছর যখন হয়ে যায়, সুপ্রিম কোর্টের 75 বছর হয়েছে, আর সেখানেই পিএম মোদি এটাকে ইনঅগারেট করেছে এবং সমস্ত সেখানকার যে জাজ রয়েছে, জাজ এবং উকিল রয়েছে যারা কাজ করছে তাদেরকেও সম্বর্ধনা দিয়েছেন। অন জানুয়ারি 26, 1950 এই সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া এক্সিস্টেন্স মানে ফিজিক্যালি এক্সিস্ট করা শুরু করলো 1950 সালের 26শে জানুয়ারি থেকে। আর এটা তিলকমার্গ নিউ দিল্লিতে অবস্থিত। আর জানুয়ারি 28, 1950-এ 2 দিন পরেই ভারত কি করলো, সভরেন ডেমোক্রেটিক রিপাবলিক হিসাবে পরিণত হয়েছে, ঠিক আছে। সার্বভৌমিক গণতান্ত্রিক রিপাবলিক দেশ হিসাবে পরিণত হয়েছে এবং দি সুপ্রিম কোর্ট বিজ্ঞান ফাংশনিং, এবং সুপ্রিম কোর্ট তার কার্যক্রম শুরু করে সেই দিন থেকে। সুপ্রিম কোর্ট জাজ অ্যাপয়েন্ট করা হয় প্রেসিডেন্টের দ্বারা, আর রেকমেন্ডেশন অফ দি কলেজিয়াম হুইচ কনসিস্ট অফ 2 সিনিয়র মোস্ট জাজেস ফর দি সুপ্রিম কোর্ট। এবং যে রেকমেন্ডেশন আসে যে অফ দ্য কলেজিয়াম, যেটা কনসিস্ট করা হয় 4 জন যে মোস্ট সিনিয়র জাজ থাকে সুপ্রিম কোর্টে তাদের দ্বারা, ঠিক আছে। এই কে সুপ্রিম কোর্টের জাজ হবে মেন, মানে সুপ্রিম কোর্টের জাজ হিসেবে নিয়োগ করতে গেলে প্রেসিডেন্টের আর কি সিগনেচারের প্রয়োজন রয়েছে,
এবং রেকমেন্ডেশন করে সেখানকার যে মোস্ট যে সিনিয়র জাজ রয়েছে 4 জন, তাদের দ্বারাই তাকে সিলেক্ট করা হয়, ঠিক আছে। এবং তারপরে প্রেসিডেন্ট সেটাকে পুরোপুরি ভাবে সাইন করে অ্যাপ্রুভ করে, ঠিক আছে, সাইন করে অ্যাপ্রুভ করে তাকে, ঠিক আছে, এবং তারপরেই সে তাকে অ্যাপয়েন্ট করা হয়। আশা করি বোঝা গেল। ওড়িশা সিএম নবীন পটনায়ক সামলি টেম্পল প্রজেক্ট কে সম্বলপুরে ইনঅগারেট করেছে। এটা সম্বলেশ্বরী ভগবান মানে গডেস দেবীকে উৎসর্গ করেই করা হচ্ছে এবং এটা সম্বলপুরে অবস্থিত, ওড়িশায় মহানদী রিভারের তীরেই অবস্থিত। এখানে প্রায় 200 কোটি টাকার এক্সপেন্সের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে এই প্রজেক্টে এবং the project was completed on more than 40 acres of land, মানে 40 একর জমি জুড়ে এই প্রজেক্টকে তৈরি করা হবে, মন্দিরকে তৈরি করা হবে। লাদাখ ইজ রেডি টু হোস্ট তাদের প্রথম 4th এডিশন অফ খেলো ইন্ডিয়া উইন্টার গেমস। খেলো ইন্ডিয়া উইন্টার গেমস এর 4th এডিশন, যেটা লাদাখে এবছর সর্বপ্রথম অনুষ্ঠিত হতে চলেছে, যেটা প্রথম 2 থেকে 6 ফেব্রুয়ারি লেতে অনুষ্ঠিত হবে এবং এর সেকেন্ড পার্ট হবে ফেব্রুয়ারি 21 থেকে 25, ঠিক আছে। সেটা অবশ্যই হবে কোথায়? জম্মু এবং কাশ্মীরে। 600 জন অ্যাথলেটিক্স 16টি রাজ্য থেকে এখানে অংশগ্রহণ করবে এই টুর্নামেন্টে, ঠিক আছে। এটা কিন্তু একটি ডোমেস্টিক অ্যাথলেটিক টুর্নামেন্ট, ঠিক আছে। সতনাম সিং সান্ধু, যাকে রাজ্যসভার এমপি হিসাবে নমিনেট করা হয়েছে, 30শে জানুয়ারি প্রেসিডেন্ট নমিনেট করলো তাদের রাজ্যসভার মেম্বারদের জন্য সনাতন সিং সান্ধুকে, একজন ওয়েল নন এডুকেশনিস্ট আর একজন কৃষকের ছেলে বা সন্তান। 2011 সালে তিনি তার কেরিয়ারকে শুরু করেছিলেন চণ্ডীগড় গ্রুপ অফ কলেজে, যেটা লন্ডন মোহালিতে অবস্থিত। বর্তমানে সান্ধু হচ্ছে চণ্ডীগড় ইউনিভার্সিটির চ্যান্সেলর, হ্যাজ এমার্জড অ্যাজ এ ফিলান্থ্রপিস্ট ফর হিজ কন্ট্রিবিউশন অফ দি এডুকেশন। এডুকেশনে তার কন্ট্রিবিউশনের জন্য, মানে যে গুরুত্বপূর্ণ তার যে অবদান রয়েছে শিক্ষাক্ষেত্রে, তার জন্য তাকে এই রাজ্যসভার এমপি হিসাবেও নমিনেট করা হচ্ছে। অ্যাকর্ডিং টু দি 4th শিডিউল, 4th তফসিল অনুযায়ী কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার আর্টিকেল 4A তে এবং 80(2) 82 তে এই প্রেসিডেন্টের পাওয়ার ক্ষমতার কথা বলা রয়েছে এই রাজ্যসভার এমপি কে নমিনেট করার ক্ষেত্রে। তার যে ক্ষমতা রয়েছে তা আর্টিকেল 4(1) এবং আর্টিকেল 82 তে বলা রয়েছে। তন্ময় আগরওয়াল, যিনি প্রথম ফার্স্ট ক্লাস ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করেছে রঞ্জি ম্যাচে 147 বলে। হায়দ্রাবাদের ওপেনার তন্ময় আগরওয়াল তিনি ইতিহাস তৈরি করলো, তার প্রথম ডেবিউ ম্যাচে কি করলো, 529 রানের একটি সিরিজ শেষ করলো। আর সেখানে প্রথম অন দি ফার্স্ট ডে 2023-24 রঞ্জি ট্রফি ম্যাচ এগেইনস্ট কার সাথে? অরুণাচল প্রদেশের সাথে, এনএফসি ক্রিকেট গ্রাউন্ড সেকেন্দ্রাবাদে। তিনি কি এক ইনিংসে 3 ট্রিপল সেঞ্চুরি করেছে। হি প্লেড অ্যান আনবিটেন ইনিংস, 323 রান করেছে 160 বলে, 33টি 4 মেরেছে এবং 21টি 6 মেরেছে এবং স্ট্রাইক রেট তার 201.88, ঠিক আছে। এটা মাথায় রাখবে। তন্ময় আগরওয়াল তার ফার্স্ট ক্লাস ট্রফি, মানে আমাদের যে ডোমেস্টিক টুর্নামেন্ট গুলো হয় রঞ্জি ট্রফি, তো সেখানে অরুণাচল প্রদেশের এগেনস্টে হয়ে হায়দ্রাবাদের হয়ে ওপেনার তন্ময় আগরওয়াল তিনি ট্রিপল সেঞ্চুরি করেছেন। ভারত 93তম পজিশনকে সিকিউর করলো গ্লোবাল করাপশন ইন্ডেক্সে। 2023-এ ভারত 39তম তাদের 39 স্কোর করেছে, 2022-এ করেছিল 2022-এ, আর যেটা ইট ওয়াজ 40, বলতে ভুল হলো, 2023-এ যার স্কোর হচ্ছে 39, ঠিক আছে, বর্তমানে যেটা হয়ে গেছে, আর 2022-এ ছিল যেটা 40, মানে 0.1 কমেছে।
ইন্ডিয়াস র্যাঙ্ক 2022-এ ছিল 85, আর বর্তমানে হয়েছে কত? 39, মানে বেড়েছে। মানে কি হয়েছে? করাপশন ভারতে বেড়ে গেছে। ঠিক আছে, টপ 10 কান্ট্রি কে কে রয়েছে করাপশনে? নরওয়ে, সিঙ্গাপুর, সুইডেন, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, জার্মানি এবং লুক্সেমবার্গ। সাউথ এশিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, তারা 133 এবং 155 নম্বরে রয়েছে করাপশনের দিক থেকে। ঠিক আছে, একবার একটু দেখে নিই। 2023-এ ইন্ডিয়া ওভারঅল স্কোর 39, হোয়াইল 2022-এ এটা ছিল 39। হ্যাঁ, কমেছে। 1393, থার্ড পজিশন অফ দি গ্লোবাল করাপশন ইন্ডেক্স। ঠিক আছে, পিছিয়েছে, মানে করাপশনের সংখ্যা কমেছে। আমি সেটাই ভালো করে দেখে নিলাম। ঠিক আছে, নাহলে তোমাদের কাছে ইনফরমেশন ভালো খুব খারাপ যাবে, আমিও ভুল বুঝে ফেলেছিলাম। সোমালিয়া, ভেনেজুয়েলা, সিরিয়া, সাউথ সুদান এবং ইয়েমেন যারা বটমে রয়েছে এই স্পটে। ঠিক আছে, তো চলো পরবর্তী টপিক কি বলেছে। পরবর্তী টপিক হচ্ছে ফার্স্ট ব্রেইন চিপ, যেটা এলন মাস্কের নিউরালিঙ্কের দ্বারা ইমপ্লিমেন্ট করা হয়েছে, কার্যকরী করা হয়েছে প্রথম ব্রেইন চিপ ইন হিউম্যানে, মানুষের মধ্যে। এলন মাস্কের নিউরালিঙ্ক স্টার্টআপ যে রয়েছে, সেটা প্রথম ব্রেইন চিপ ইমপ্লিমেন্ট করলো হিউম্যান পেশেন্টের ওপর, কার্যকরী করলো। আর এর মেন লক্ষ্য কি? একে কার্যকরী করানো, মানুষের ক্যাপাবিলিটিকে এনহ্যান্স করা, আরো উন্নত করা, এবং ট্রিটমেন্টকে অফ নিউরোলজিক্যাল যে ট্রিটমেন্ট রয়েছে, যাদের নিউরোলজিক্যাল মানে স্নায়ুগত দুর্বলতা রয়েছে, তাদের ট্রিটমেন্টকে উন্নত করা যাবে এর মাধ্যমে, এই হিউম্যান চিপের মাধ্যমে, ব্রেন চিপের মাধ্যমে, লাইক এএলএস, পার্কিনসন্স। নিউরালিঙ্ক টেকনোলজি মূলত কাজ করবে, যেটা করবে কি, হুইচ ইজ ডিভাইস অ্যাবাউট দি সাইজ অফ স্টেকড কয়েন থ্রু সার্জারি, ইট ইজ প্লেসড ইনসাইড দি হিউম্যান ব্রেন। এটা একটি 5 স্টকড কয়েন সাইজের, আর এটা মূলত সার্জারির মাধ্যমে হিউম্যান ব্রেনে প্লেস করা হবে। ঠিক আছে, এটি মেইনলি কম্পিউটারের সাথে কি করবে, হিউম্যান ব্রেনকে লিংক করবে। ঠিক আছে, পরবর্তী দেখো, এটা একটা টপিক দিলাম, এটা নিয়ে বেশি আলোচনা নেই। ইন্ডিয়ার বৃহত্তম গ্রিন হাইড্রোজেন পাইলট প্রজেক্ট, যেটা ইনঅগারেট করা হয়েছে THDC ইন্ডিয়া লিমিটেডের দ্বারা। ঠিক আছে, লার্জেস্ট গ্রিন হাইড্রোজেন পাইলট, মাথায় রাখবে। তো দেখো, আজকের মতন টপিক এ কটি ছিল। মানে আমি মেন যে বিষয়গুলো রয়েছে, সেখানে আমি মেন বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম। এবং অবশ্যই তোমাদেরকে রিকোয়েস্ট, তোমরা তোমাদের বন্ধুদের সাথেও টপিকগুলো নিয়ে আলোচনা করবে এবং টপিকগুলোকে শেয়ার করে দেবে। ঠিক আছে, এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের সাবস্ক্রিপশন আমাদের কি করবে, ভালো ভালো ভিডিও নিয়ে আসতে সাহায্য করবে। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটি, তোমরা লাইক করো, কমেন্টে জানাও। চলো, আজকের মতো এখানেই থাকছে, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আমরা দেখো, রোজ দিন যদি আমরা কারেন্ট অ্যাফেয়ার্স নাও আনতে পারি, উইকলি একটা আনার চেষ্টা করবো, কেননা কারেন্ট অ্যাফেয়ার্স তো প্রতিদিনই আসতে থাকে এবং সদ্য প্রতিদিন অনেক অনেক ঘটনা ঘটে। তো আমি মেন যেগুলো আমার মনে হয়েছে যে এগুলো ইম্পর্টেন্ট, আমি সেগুলোকে নিয়ে এসেছি টপিকে। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিজেরা ইনফরমেশন কালেক্ট করতে থাকো, এবং বিভিন্ন চ্যানেল যারা এডুকেটিভ চ্যানেল ক্লাস দেখাচ্ছে, তাদের ক্লাসের সাথে যুক্ত থাকো। ঠিক আছে, চলো, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। জয় হিন্দ, জয় ভারত, ধন্যবাদ।